আমাদের যে জিওগ্রাফি ক্লাস যেটা চলছিল আমাদের, তো তার আমরা ফার্স্ট পার্টে দেখেছি পশ্চিমবঙ্গের একটা জেনারেল পরিচিতি, তার যে বিভিন্ন রকম প্রতীকগুলি আছে, যে রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য ফুল এবং রাজ্য গাছ, এবং তাছাড়া তার এবার পশ্চিমবঙ্গে যে কিছু কিছু বিভিন্ন ব্যক্তিবর্গ আছে যারা নোবেল পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন, এরকম ব্যক্তিদেরকে আমরা দেখেছি বা এরকম ইনফরমেশানটা আমরা পার্ট 1-এ দেখেছি। তো আজকে পার্ট 2 এই আমাদের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের, তো এই পার্ট টুতে আমরা আজকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জলবায়ু নিয়ে আলোচনা করব, এবং আজকে পশ্চিমবঙ্গের যে মৃত্তিকা, সেই মৃত্তিকা নিয়ে আলোচনা করব। তো চলো আজকের টপিকটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলছে হচ্ছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জলবায়ু, জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, এবং জিওগ্রাফিক্যাল ফিচার মানে হচ্ছে ভৌগোলিক যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, প্রথমেই একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব অঞ্চলে অবস্থিত। মানে প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখার আগে আমাদের দেখতে হবে তার অবস্থান কোথায় আছে এবং তার চারিদিকে কী আছে। তো পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব অঞ্চলে অবস্থিত, আমরা আগের দিনই ম্যাপে দেখেছি, যা উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় 700 কিলোমিটার বিস্তৃত। তাহলে দক্ষিণে কী আছে? দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর আছে, এবং উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা। এই পাহাড় এবং সমুদ্র পশ্চিমবঙ্গের জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এটা স্বাভাবিক কথা, তার কারণ পাহাড় একরকম ক্যারেক্টারিস্টিক্সের এবং সমুদ্র হচ্ছে ঠিক অন্যরকম ক্যারেক্টারিস্টিক্সের। এবার দুটো যদি একই জায়গায় থাকে, তাহলে দুটোর যে প্রাকৃতিক বৈচিত্র্য, সেই দুটোই আলাদা হবে, এবং এই দুটো কিন্তু এই পশ্চিমবঙ্গের ওপর পুরোপুরিভাবে খুব ডিপলি এফেক্ট ফেলে। যার ফলে কী হয়? যার ফলে এখানকার জলবায়ু আর্দ্র উপক্রান্তীয় থেকে ক্রান্তীয় প্রকৃতির হয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে এই দিকে ক্রান্তীয়, মানে আর্দ্র উপক্রান্তীয়, উপকূলবর্তী অঞ্চলে হচ্ছে আর্দ্র থাকে, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, এবং ক্রান্তীয় প্রকৃতির হয়ে থাকে। 1947 সালের স্বাধীনতার প্রাককালে যখন ভারত বিভক্ত হয়, তখন পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি কিন্তু একদম স্বাধীনতার প্রাককালে, মানে স্বাধীনতা যখন হয়েছিল তখনই হয়েছিল, সেটা 1947 সালে। অবিভক্ত বাংলা প্রদেশের পশ্চিমাংশে অবস্থিত হওয়ায় এর নাম দেওয়া হয় পশ্চিমবঙ্গ। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মানে একটা জিনিস মনে রাখাটা খুব ভাইটাল জিনিস হবে বা মনে রাখতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি, অর্থাৎ আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। পশ্চিম কথাটা কিন্তু আমাদের রাজ্যের সাথে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ম্যাপে দেখি, তাহলে ম্যাপে আমরা কি দেখব? ম্যাপে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা পূর্ব দিকে অবস্থিত। অর্থাৎ আগে যখন আমাদের অবিভক্ত বাংলা ছিল, তখন এই যে পশ্চিমবঙ্গ আর এই যে বাংলাদেশ, এই পুরো টোটালটা এইখান থেকে শুরু করে একদম বাংলাদেশ পর্যন্ত, এই টোটালটা হচ্ছে বঙ্গপ্রদেশ বা বঙ্গদেশ, যা হচ্ছে বঙ্গদেশ, যা হচ্ছে মানে ভারতের পূর্ব দিকে অবস্থিত ছিল। এর কিন্তু কোনো নাম ছিল না পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এরকম কোনো নাম ছিল না, শুধু ছিল বঙ্গদেশ। তো এবার তারপরে ব্যাপারটা কি হয়? তারপরে যখন বাংলা বিভক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা বিভক্ত যখন হয়ে গেল, এই যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে যে রেখা, যে বিভক্ত যে সীমানা, সেই সীমানার আমরা যদি দেখি, সীমানা থেকে সামনে দেখি, তাহলে আমরা ডান দিকের পোর্শন যেটা, সেটা দেখবো হচ্ছে পূর্ব দিক, এবং বাঁ দিকের পোর্শন যেটা, সেটা দেখবো হচ্ছে পশ্চিম দিক। তাই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের নাম হয়ে গেছে পশ্চিমবঙ্গ। যে কেন? তার কারণ এই বঙ্গদেশ পশ্চিম দিকে অবস্থিত বলে নাম হয়েছে পশ্চিমবঙ্গ, এবং এই সীমানার ডান দিকে যে প্রদেশটা অবস্থিত, সেটা হচ্ছে পূর্ববঙ্গ। কেন? সীমানাটা বাঁ দিকে অবস্থিত বা পূর্ব দিকে অবস্থিত। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। এর আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 14তম বা 14th। আয়তন যদি বিচার করা যায়, আয়তনের দিক দিয়ে ভারতের যে সমস্ত রাজ্য আছে তার থেকে অনেক ছোট, এবং ওই জন্য এর কততম স্থান হয়েছে? এর স্থান হয়েছে 14তম বা 14th স্থান হয়েছে। এর আয়তন কত? আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ভারতের মোট স্থলভাগের প্রায় 2.67%। এটা কত বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত? এটা হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, এবং এটা হচ্ছে ভারতের মোট যে স্থলভাগ আছে তার 2.67%।
এটি রাজ্যের ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে তার অবস্থান, বিস্তার এবং ভূপ্রাকৃতিক অঞ্চলসমূহ অন্তর্ভুক্ত থাকে। যখন একটি রাজ্যের আমরা ভৌগোলিক বৈশিষ্ট্য বা জিওগ্রাফিক্যাল ফিচার্স দেখব, তার মধ্যে কিন্তু সেই রাজ্যটা কোথায় অবস্থান করছে, সে রাজ্যের বিস্তার কতদূর থেকে কতদূর পর্যন্ত রাজ্যটা আছে, এবং ভূপ্রাকৃতিক অঞ্চল, এই রাজ্যের মধ্যে কিরম প্রাকৃতিক অঞ্চল আছে, যেমন পাহাড় আছে কিনা, পর্বত আছে কিনা, মালভূমি আছে কিনা, সমুদ্র আছে কিনা, তারপরে নদী নালা কেমন আছে, খাল বিল কেমন আছে, কতটুকু জায়গায় চাষ করা যায়, কতটুকু জায়গায় চাষ করা যায় না, কোথাকার মাটি কেমন, এই সমস্ত কিছু কিন্তু ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবার আসি আমরা প্রথমে অবস্থানের উপরে। অবস্থান বলতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে পূর্ব ভারতে, আমরা একদম প্রথম থেকেই দেখেছি। এটি 21 ডিগ্রি 38 উত্তর থেকে 27 ডিগ্রি 10 উত্তর অক্ষাংশ এবং 85 ডিগ্রি 30 থেকে পূর্বে 89 ডিগ্রি 53 পর্যন্ত পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। নদিয়ার একদম এই যে এরকম জায়গায় কৃষ্ণনগর শহরটা থাকবে, কিন্তু কর্কটক্রান্তি রেখা এইরকম জায়গা দিয়ে কিন্তু গেছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার ওপর দিয়ে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া, এই কটা জায়গার ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটা গেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে। তাহলে কোন কোন জেলা? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই কটা জেলার ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। সীমানা ও বিস্তার যদি বলতে হয়, তাহলে এই রাজ্যটি দক্ষিণ পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান এবং উত্তর পশ্চিমে নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে। পূর্ব দিকে বাংলাদেশ, এটা আন্তর্জাতিক সীমানা, উত্তর দিকে হচ্ছে ভুটান, এটা আন্তর্জাতিক সীমানা, এবং পশ্চিম দিকে হচ্ছে নেপাল, এটাও আন্তর্জাতিক সীমানা। ভুটানের সাথে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটে জেলার সীমানা আছে। নেপালের সাথে দার্জিলিং এবং শিলিগুড়ির সীমানা আছে। আর বাংলাদেশের সাথে হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপরে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সামান্য কিছু অংশ কিন্তু বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে। রাজ্যটি উত্তর দক্ষিণ অভিমুখে 623 কিলোমিটার এবং পূর্ব পশ্চিম অভিমুখে 320 কিলোমিটার চওড়া। যদি আমরা একদম উত্তর দক্ষিণ অর্থাৎ কালিম্পং থেকে একদম দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বা একদম পূর্ব মেদিনীপুরের এই যে শেষ এইখান পর্যন্ত যদি দেখি, তাহলে কত ডিস্টেন্সটা হচ্ছে 623 কিলোমিটার। এবং আমরা যদি পশ্চিম অভিমুখ মানে হচ্ছে ধরো এই নদিয়ার জেলার এই সব জায়গা বা উত্তর 24 পরগনার এরকম জায়গা, এর থেকে একদম পুরুলিয়ার শেষ মাথা মানে পুরুলিয়ার একদম বর্ডার যেটা, সেই পশ্চিম মানে যেই জায়গাটা সবচেয়ে চওড়া সেটা যদি দেখি, তাহলে সেটা কত হবে? সেটা 320 কিলোমিটার চওড়া। উত্তর পূর্বাঞ্চল রাজ্যটি কিলোমিটার চওড়া। পশ্চিমবঙ্গের একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা নিয়ে কথা বলতেই হয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটি সংকীর্ণ ভূখণ্ড বা মাটির ফালি, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করেছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি কি আমাদের যে 7 সিস্টার্স যে রাজ্যগুলি আছে, যেমন হচ্ছে এই দিকে যেগুলো পড়ে, আসাম, মেঘালয়া, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এই রাজ্যগুলো পড়ে, এই রাজ্যগুলো কিন্তু মেনলি যে ভারতের মেন ল্যান্ড যেটা আছে সেইটা এই যে শিলিগুড়ির এইখানে অবস্থিত। এই যে ছোট্ট জায়গাটা, এই জায়গাটার মধ্যে দিয়ে কিন্তু পুরো যে উত্তর পূর্ব যে ভারতের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি এই জায়গাটুকুর ওপর নির্ভরশীল। এই ভূখণ্ডটি দেখতে কি মুরগির ঘাড়ের মতো। এই ভূখণ্ডটি এই যে ছোট্ট 9 কিলোমিটার চওড়া যে ভূখণ্ডটি, যেটা শিলিগুড়ির কাছাকাছি আছে, এক্স্যাক্ট জায়গাটার নাম হচ্ছে চোপড়া। এইটাকে কিন্তু একটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। মানে এইটুকু অংশ দিয়ে কিন্তু সমস্ত পুরো টোটাল উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যের সাথে ভারতের যে মেন ভূখণ্ড তার সাথে যোগাযোগ আছে। এই ভূখণ্ডটি দেখতে হচ্ছে মুরগির ঘাড়ের মতো, যাকে চিকেন নেক্স বলা হয়। পশ্চিমবঙ্গের চিকেন নেক্স এই জায়গাটাকে বলা হয়। আর একে আরেকটা নাম হচ্ছে শিলিগুড়ি করিডর অথবা মহানন্দা করিডর। এইখানে মহানন্দা নদী আছে বলে মহানন্দা করিডর, অথবা শিলিগুড়ি রাজ্য এখানে বা শিলিগুড়ি শহরটা এখানে আছে বলে একে শিলিগুড়ি করিডরে বলা হয়। এটি উত্তর দিনাজপুরের চোপড়ায় অবস্থিত একটি 9 কিলোমিটার চওড়া অঞ্চল।
কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুরের চোপড়া। এই যে এইরকম একটা জায়গা, এরকম একটা জায়গা চোপড়া, হয়তো এই জায়গাটা একদম সরু যে জায়গাটা, এইটা হচ্ছে উত্তর কী যেন বলে ওটাকে, হ্যাঁ, উত্তর দিনাজপুরের চোপড়ার একদম ছোট্ট একটু জায়গা, এরকম এইখান দিয়ে কোথাও একটা হবে। এটা হচ্ছে 9 কিলোমিটার চওড়া এবং এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের মেন প্রবেশদ্বার, যেটা আমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে রাজমহল পাহাড় এবং উত্তর পূর্ব সীমান্তে শিলং মালভূমি অবস্থিত। উত্তর পশ্চিম দিকে রাজমহল পাহাড়, উত্তর পশ্চিম মানে বিহার, এই চত্বর দিয়ে এইরকম জায়গা দিয়ে রাজমহল পাহাড় এবং উত্তর পূর্ব সীমান্তে শিলং অবস্থিত। কোচবিহার উত্তর, এই যে উত্তর দিক এবং এটা পশ্চিম দিক, উত্তর পূর্ব দিক, হ্যাঁ, উত্তর দিক এবং পূর্ব দিক, এই চত্বরে কিন্তু হিমালয়ান মেঘালয়, এই চত্বরে কিন্তু শিলং মালভূমি অবস্থিত। তাহলে মোটামুটি আমরা পশ্চিমবঙ্গের অবস্থান এবং পশ্চিমবঙ্গের সীমানা বিস্তার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম, সেটা হচ্ছে এই যে মহানন্দা করিডোর অথবা শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেক্স বলা হয়, এখান থেকে মেইনলি মনে রাখতে হবে এটা কত কিলোমিটার লম্বা, এটি কোথায় অবস্থিত, জায়গাটা হচ্ছে চোপড়া, উত্তর দিনাজপুরের চোপড়া, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে রাজ্যের ভূপ্রাকৃতিক অঞ্চল সমূহ, অর্থাৎ সাইকোগ্রাফিক ডিভিশন যেটা আছে সেটা আমরা কিন্তু দেখব। পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চলকে প্রধানত 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চলকে, পশ্চিমবঙ্গের যে টোটাল অঞ্চলটা আছে এটাকে 3টে ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বরটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং 3 নম্বরটা হচ্ছে উত্তর ও দক্ষিণের সমভূমি অঞ্চল। তাই আমরা এই 3টে অঞ্চল সম্পর্কে দেখে নিই। প্রথমটা কি আছে? প্রথমটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, দ্য নর্দার্ন মাউন্টেন্স, অর্থাৎ উত্তরের যে মাউন্টেন রেঞ্জ যেগুলো জায়গাগুলো আছে সেইগুলো নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চলটি পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং এটি পূর্ব হিমালয় পর্বত শ্রেণীর অন্তর্গত। কোথাকার অন্তর্গত? যেহেতু আমাদের এই বাংলাদেশের দিকটা, আমাদের এই পশ্চিমবঙ্গের দিকটা ভারতের পূর্ব দিক, ওই জন্য এই হিমালয় যে পর্বত শ্রেণীটা আছে এখানে, সেটা হচ্ছে পূর্ব হিমালয় পর্বত শ্রেণী আছে এই অংশের অন্তর্গত কিন্তু, যা উত্তর পার্বত্য অঞ্চলটি পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গের কিন্তু এই দিকটা হচ্ছে পশ্চিম দিক হবে, কিন্তু যদি টোটাল ভারতের রেসপেক্টে বিচার করা হয় তাহলে কিন্তু এই জায়গাটা পূর্ব দিক হবে। আচ্ছা, এই অঞ্চলটি শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। আচ্ছা, এইখানে হচ্ছে প্রাকৃতিক ম্যাপটা আছে। আমরা যদি রাজনৈতিক ম্যাপটা দেখি তাহলে এই যে দার্জিলিং জেলা, এই ম্যাপটা আগে দেখে নিই। এই যে এই অংশটুকু কিন্তু মোটামুটি মেনলি মাউন্টেন রেঞ্জ বলা যেতে পারে। এইখানে দেখো কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার কিছুটা অংশ এবং শিলিগুড়ির একদম অল্প অংশ কিছু পড়বে, ঠিক আছে? তাহলে কি বলা যায়, এই অঞ্চলটি কোন কোন জায়গা নিয়ে গঠিত? এই অঞ্চলটি শিলিগুড়ি মহকুমার মধ্যে পড়ে না, শিলিগুড়ি একটু সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। সমগ্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ জুড়ে কিন্তু বিস্তৃত। এই অঞ্চলে উঁচু পাহাড়, গভীর গিরিখাত এবং খাড়া ঢালযুক্ত পর্বতশ্রেণী দেখা যায়। আমাদের উত্তর মানে এই দার্জিলিং যে মাউন্টেন রেঞ্জটা আছে বা সিকিম যে মাউন্টেন রেঞ্জটা আছে, এই রেঞ্জটা কিন্তু খুব একটা চওড়া না, ছোট্ট একটা মাউন্টেন রেঞ্জ, কিন্তু এই রেঞ্জটার মধ্যে কিন্তু খাড়া ঢাল, মানে ঢাল কিন্তু মানে এইখানে এই মাউন্টেন রেঞ্জে কোনো ভ্যালি দেখা যায় না, এই মাউন্টেন রেঞ্জটা একদম খাড়া উঁচু উঁচু ঢাল হয়। আচ্ছা, এরপরে কি বলেছে? প্রাচীন রেশম পথ বা সিল্ক রুট, আমরা জানি সিল্ক রুট সিকিমে আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এই অঞ্চলে কালিম্পং, যাকে কি বলে, কালিম্পং হচ্ছে অর্কিডের শহর বলা হয় এবং সিল্ক রুট কিন্তু এখানে আছে। এর কাছাকাছি পেদাং শহরের ওপর দিয়ে গিয়েছে কি, হ্যাঁ, এই অঞ্চলের ওপর দিয়ে তিস্তা, জলঢাকা, রায়ডাক নদী প্রবাহিত হয়েছে। কোন কোন নদী প্রবাহিত হয়েছে? তিস্তা, জলঢাকা, রায়ডাক। তাহলে উত্তরবঙ্গের কী নদীর নাম আমরা পেলাম? তিস্তা, জলঢাকা এবং রায়ডাক, এটা কিন্তু উত্তরবঙ্গের নদী। তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলটিকে 2 ভাগে বিভক্ত করেছে। এইখানে যদি দেখো এইরকম জায়গা দিয়ে তিস্তা নদী গেছে, যা এই দিকের এবং এই দিকের এই দুটো যে পার্বত্য অঞ্চলকে ভাগ করেছে। এবার কি এই দুটি ভাগ কি? এটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের পার্বত্য অঞ্চল। অর্থাৎ তিস্তা নদী কিন্তু এইরকমভাবে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, দুটো ভাগে কিন্তু ভাগ করেছে তিস্তা। এবার এই পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের পার্বত্য অঞ্চল, এই দুটো নিয়ে আমরা দেখব। পশ্চিমের পার্বত্য অঞ্চলটা কি? ওয়েস্টার্ন মাউন্টেন রিজিয়ন।
এই অঞ্চলের দুটি প্রধান পর্বতশ্রেণী হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং পর্বতশ্রেণী। সিঙ্গালীলা এরকম জায়গায় অবস্থিত, ঠিক এইরকম জায়গায় অবস্থিত, একটু উপরে, দার্জিলিংয়ের একটু উপরের দিকে, আর দার্জিলিং হচ্ছে ঠিক এইরকম একটা জায়গায় অবস্থিত। ঠিক আছে, এই যে এইরকম জায়গাটা হচ্ছে দার্জিলিংয়ের জায়গা। সিঙ্গালীলা পর্বতশ্রেণীটি দার্জিলিং এবং নেপাল সীমানা বরাবর হয়েছে। এই যে আমি যেখানে দেখালাম সিঙ্গালীলা পর্বতশ্রেণী, এই যে এরকম চত্বরে অবস্থিত, এটা কিন্তু দার্জিলিং আর নেপালের সীমানাতে অবস্থিত। এই পর্বতশ্রেণীর চারটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ রয়েছে, যেগুলি হলো হচ্ছে সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতাতে 3630 মিটার, যা রাজ্যের সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু সান্দাকফু। প্রসঙ্গত বলে রাখে একটা ছোট্ট ইনফরমেশন, যেটা হচ্ছে সান্দাকফু যদি কাউকে ট্রেক করতে যেতে হয়, বা সান্দাকফু মাউন্টেন রেঞ্জের একদম টপ যে জায়গাটা, সেই জায়গাতে উঠতে হয়, সেই জায়গাতে আমরা যদি ভেহিকেলস বলি, যেটা বাইক অথবা 4 চাকা, ওখানে যেগুলো চলে, ল্যান্ড রোভার, যে ধরনের গাড়িগুলো চলে, সেই গাড়িগুলো করে যদি যেতে হয় তাহলে কিন্তু যদি গাড়িগুলো করে যেতে হয় তাহলে কিন্তু নেপাল সীমান্ত হয়ে যেতে হবে। আর যদি ট্রেকিং বা হেঁটে যেতে হয় তাহলে কিন্তু পায়ে হেঁটে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই যাওয়া যায়। এটা একটা ছোট্ট ইনফরমেশান। আচ্ছা, এরপরেরটা চলে আসি। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে ফালুট। ফালুটের উচ্চতা কত? 3595। ফালুট ঠিক এইরকম একটা জায়গা করে অবস্থিত। আমি লাল কালিটা না নিলে বোঝা যাবে না। ফালুট ঠিক এইরকম একটা সীমান্ত করে অবস্থিত ফালুট। আর সবরগ্রাম এবং টংলু হচ্ছে এই 4টে মাউন্টেন রেঞ্জ। সবই কোথায়? সবই কিন্তু এই দার্জিলিংয়ের মধ্যেই অবস্থিত, এই একদম এইটুকু জায়গার মধ্যে অবস্থিত। আচ্ছা, দার্জিলিং পর্বতশ্রেণীটি দক্ষিণে তরাই অঞ্চল থেকে শুরু করে উত্তরে খাড়া পাহাড় পর্যন্ত বিস্তৃত। তাহলে দার্জিলিংয়ের রেঞ্জ কতটুকু? দার্জিলিংয়ের দক্ষিণে তরাই অঞ্চল, এইখান থেকে তরাই অঞ্চল শুরু হয়। এই তরাই অঞ্চল থেকে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সীমানা, দার্জিলিং ডিস্ট্রিক্টের যে লাস্ট সীমানা, একদম খাড়া ঢাল, মানে এইখান থেকে তো পাহাড় আস্তে আস্তে শুরু হচ্ছে, তারপরে সিকিমে গিয়ে আরও উঁচু পাহাড় আছে। তো এইখান থেকে কিন্তু একদম মানে দার্জিলিংয়ের সীমানা যেটা, সেটা হচ্ছে একদম খাড়া ঢাল। আচ্ছা, একে ঘুম পর্বতশ্রেণী বলা হয়, একে ঘুম রিজিয়ন বলা হয়। দার্জিলিংয়ের বিশ্ব ঐতিহ্যবাহী খেলনা ট্রেন অথবা টয় ট্রেন, যেটা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে, এবং বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমের হাইট কত? ঘুমের হাইট হচ্ছে 2247 মিটার, ওপর দিয়ে দার্জিলিং পর্যন্ত যায়। এই যে দার্জিলিং মাউন্টেন রেলওয়ে, দার্জিলিং ঘুম কিন্তু আমাদের সবচেয়ে উঁচু স্টেশন, রেল স্টেশন। ঘুম স্টেশন ক্রস করে কিন্তু দার্জিলিং রেল স্টেশন আছে, সেই পর্যন্ত যায়। তাহলে এটা কি? আর ট্রেনটা শুরু হয় কোথা থেকে? এই যে এইরকম জায়গা থেকে শুরু হয়, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির টয় ট্রেন টাইগার হিল হচ্ছে 2567 মিটার, হলো দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার হাইট এখানে আর দেখাও আছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 8586 মিটার। এই শহরটিকে কার্শিয়াং পাহাড়ি শহরটি এই পর্বতশ্রেণীতেও অবস্থিত। আচ্ছা, কার্শিয়াং পাহাড়টি কার্শিয়াং শহরটি এইখানে অবস্থিত। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং টাইগার হিলের উচ্চতা হচ্ছে কত দেখলাম? টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2567 মিটার, যা কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত। আর এখানে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে ট্রেন, সেটা হচ্ছে টয় ট্রেন, যেটা দার্জিলিং হিমালয়ান মাউন্টেন রেলওয়েজ বলা হয়, সেটা কিন্তু এখানে অবস্থিত, যেটা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলে। আর শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার মাঝ বরাবর একটা জায়গা আছে, সেইটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এইবার আসি পূর্বের পার্বত্য অঞ্চল। যেহেতু আমরা দেখলাম তিস্তা নদী পশ্চিম এবং পূর্ব দুদিকেই বিভক্ত করেছে, আমরা এই তিস্তা নদীর এই পাশটা বললাম। এই পাশে যেই জিনিসগুলো আছে, আমরা কিন্তু তিস্তা নদীর এই পাশটা পড়লাম। আগের ম্যাপে আমরা সমস্ত কিছু কভার করেছি হচ্ছে তিস্তা নদীর এই পাশটা নিয়ে। এই ম্যাপে কভার করব হচ্ছে এই পাশটা, এই রিজিয়নটা আমরা এবার কভার করব। ঠিক আছে, এই রিজিয়নটা। আচ্ছা, এখানে কি বলেছে? পূর্বের পার্বত্য অঞ্চল, ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন। এবার কি? পূর্বের পার্বত্য অঞ্চলে ঋষিলা হলো সর্বোচ্চ শৃঙ্গ। ঋষিলা কি? ঋষিলা হচ্ছে 3121 মিটার হাইট। ঋষিলা হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। এই অঞ্চলে সিনচুলা পর্বতশ্রেণীটি ভুটান এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা নির্ধারণ করেছে।
এইখানে জলপাইগুড়ি স্টেশন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এবং এই কোনটি সিনচুলা পর্বতশ্রেণীটি হচ্ছে এইখানে জলপাইগুড়ি, এদিকে ভুটান একটা দেশ, তার সাথে কিন্তু যে বিভক্ত যে ডিভাইডেশনটা সেটা করেছে। এখানে কোন গিরিপথ খুব ফেমাস, সেটা হচ্ছে এই অঞ্চলের প্রধান গিরিপথ হচ্ছে বক্সা ডুয়ার্স, বক্সা পাস এইখানে আছে, বক্সা অভয়ারণ্য এখানে আছে তার নাম অনুযায়ী, সেটা হচ্ছে বক্সা পাস এখানে আছে, যা ভুটানকে ও ভারতকে যুক্ত করেছে। এমন একটা পাস যেটা দিয়ে ভুটান এবং ভারতে যাওয়া যায়। আচ্ছা, অন্যান্য গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলোর মধ্যে হচ্ছে রনিগাঙ্গ এবং ছোট সিনচুলা। কালিম্পং শহরটি কিন্তু এখানে অবস্থিত। আমরা এইখানে একটা রাজনৈতিক ম্যাপটা এখানে দেখাতে পাচ্ছি না, এই দিকে হচ্ছে কার্শিয়াং শহর আছে, দেখো এখানে আছে, এই যে কার্শিয়াং পাহাড়ি শহরটি কিন্তু এই পর্বত শ্রেণীতে অবস্থিত। আমরা উত্তরের পার্বত্য অঞ্চলে যেটা হচ্ছে পশ্চিম দিকে আছে সেটাতে দেখলাম কিন্তু কার্শিয়াং আছে, আর এই পূর্ব দিকে যেটা আছে সেখানে কিন্তু কি আছে, সেখানে কিন্তু কালিম্পং আছে। তাহলে কালিম্পং কার্শিয়াং দুটোতে নামের মধ্যে গোলাতে পারে, কালিম্পং অলওয়েজ মনে রাখবে পূর্ব দিকে এবং কার্শিয়াং হচ্ছে পশ্চিম দিকে। আচ্ছা, এবার হচ্ছে দেখি পশ্চিমের মালভূমি অঞ্চল, দ্য ওয়েস্টার্ন প্ল্যাটু। পশ্চিমের মালভূমি অঞ্চল কোনটা? পশ্চিমের মালভূমি অঞ্চল হচ্ছে এই পোর্শনটুকুকে পুরো বলা হয়, এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। আচ্ছা, পশ্চিমের মালভূমি এবং তার সংলগ্ন উচ্চভূমি অঞ্চলটি সমগ্র পুরুলিয়া জেলা, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ এবং মেদিনীপুর জেলা নিয়ে গঠিত হয়েছে। তাহলে এই মালভূমি অঞ্চলটি কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে? এইখানে আছে হচ্ছে পুরুলিয়া, এই তার ঠিক পাশে এই জায়গা হচ্ছে বাঁকুড়া আছে, বর্ধমান এইরকম একটা জায়গা জুড়ে আছে, আর কি মেদিনীপুর জেলার এইরকম জায়গা জুড়ে আছে, এইখানে পুরুলিয়া আছে, এইখানে বাঁকুড়া আছে, ঠিক আছে। এই চত্বরটা নিয়ে কিন্তু গঠিত হয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল। আচ্ছা, এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির একটি অংশ। তাহলে কোন মালভূমির অংশ? মালভূমি একটা তো বড় মাউন্টেন, মানে মালভূমির রেঞ্জ, তার অনেক বড় রেঞ্জ থাকবে, সেই বড় রেঞ্জের একটা অংশ কিন্তু এই জেলার এই জায়গাটুকু, যেটা আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল। আর এটা মেনলি কিন্তু ছোটনাগপুর যে মালভূমি আছে ঝাড়খণ্ডের এইখানে, তার একটা অংশ। এই মালভূমিটি ছোট ছোট পাহাড় নিয়ে গঠিত, যেগুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বা টিলা বলা হয়। এই ছোট্ট ইনফরমেশনগুলো কিন্তু খুব কাজে লাগবে এবং খুব এমসিকিউ পয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ ডুংরি কোথায় দেখতে পাওয়া যায় বা টিলা কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের যদি প্রশ্ন এরকমভাবে আসে যে ছোটনাগপুর মালভূমির এইগুলো কোথায় দেখতে পাওয়া যায়, তখন কিন্তু আমরা ছোটনাগপুর মালভূমি যেহেতু ঝাড়খণ্ডে অবস্থিত, সেহেতু কিন্তু আমরা এই উত্তরটা দিতেই পারবো পুরুলিয়া, বাঁকুড়া বা এরকম কোনো জেলা। কিন্তু হঠাৎ করে যদি একটা এমসিকিউ বলে যে ডুংরি বা টিলা কোথায় অবস্থিত, তাহলে কিন্তু আমাদের এই ভেতরের এই যে ইনফরমেশনটা না জানলে কিন্তু এইটা জানা সম্ভব না। আচ্ছা, এই অঞ্চলের গুরুত্বপূর্ণ পাহাড়গুলির মধ্যে রয়েছে পুরুলিয়া জেলার অযোধ্যা এবং বাঘমুন্ডি। পুরুলিয়া জেলার অযোধ্যা এই রকম চত্বরে অবস্থিত এবং বাঘমুন্ডি আর একটু উঁচুতে অবস্থিত। এই অঞ্চলের উচ্চতম পর্বতশৃঙ্গ কি? এই অঞ্চলের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু, যার 677 মিটার হাইট, এবং এটা কোথায়? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। যদি আমাদের বলে যে পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে কিন্তু তা হবে গোর্গাবুরু। এই অঞ্চলের অন্যান্য কিছু পাহাড়ের মধ্যে রয়েছে পুরুলিয়া জেলার অন্তর্গত পাঞ্চেত ভান্ডারী, পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি, বীরভূম জেলার মামাভাগ্নে ও মথুরাকালী, এবং বাঁকুড়া জেলার শুশুনিয়া ও বিহারীনাথ। এই সমস্ত পর্বত, ছোট ছোট বা পর্বত বা টিলা যে যাই বলো না কেন, সেগুলো কিন্তু পুরো এই সমস্ত চত্বরে অবস্থিত, এবং এটি বাঁকুড়া, বীরভূম, তারপরে পুরুলিয়া এইরকম জায়গা জুড়ে অবস্থিত। ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে বহু নদীর উৎপত্তি হয়েছে। ছোটনাগপুর মালভূমি এইরকম একটা জায়গা, এইখানে ঝাড়খণ্ড থাকবে, ধরো মানে ম্যাপটা যদি আমরা এক্সটেন্ড করি তাহলে এইরকম জায়গা, এখানে আরও ভারতের অনেক কিছু আছে, এইখানে ঝাড়খণ্ড, এইরকম জায়গা থেকে কিন্তু ঝাড়খণ্ড যে মালভূমিটা, সেই মালভূমিটার ঢাল কিন্তু এই দিকে। আমাদের একটা জিনিস খুব ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই, নদী পড়াতে গিয়ে এটা আরও ডিটেলসে বলবো, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির এই যে ঢাল অংশটা কিন্তু পশ্চিমবঙ্গের এই দিকটা করে। অতএব ছোটনাগপুর মালভূমিতে যেই সমস্ত নদী উৎপন্ন হয়েছে তার বেশিরভাগ ঢালই কিন্তু বঙ্গোপসাগরের এই চত্বরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এসে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে, এইখান দিয়ে উড়িষ্যাতে যায়নি। কেন? তার কারণ হচ্ছে ছোটনাগপুরের মালভূমির ঢাল সর্বদা হচ্ছে পূর্ব দিকে।
এগুলোর দৈর্ঘ্য সাধারণত ছোট এবং এগুলো মূলত বৃষ্টির জলে পুষ্ট। নদীগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আমি একটু আগে বললাম যে ঢাল পূর্ব দিকে, অতএব কি আছে, নদীগুলো কিন্তু সব নদী পূর্ব দিকে, মানে এই দিকে প্রবাহিত হয়। এই 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 মালভূমির পুরুলিয়া জেলায় অবস্থিত কংসাবতী বা সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী অঞ্চলটি সবচেয়ে উঁচু। এছাড়া বীরভূম জেলার বক্রেশ্বর এটি উষ্ণ প্রস্রবণ ও গরম জলের ঝর্ণা এখানে অবস্থিত। আচ্ছা, এইখানে সুবর্ণরেখা নদী এবং কি কংসাবতী, পুরুলিয়ার কংসাবতী নদী এবং সুবর্ণরেখা নদী, পুরুলিয়ার কংসাবতী নদী এবং সুবর্ণরেখা নদীর মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা সবচেয়ে উঁচু অংশ। এবং বক্রেশ্বর কোথায় আছে? বীরভূমের বক্রেশ্বরে। বীরভূমের বক্রেশ্বর হচ্ছে এই জায়গাটা, এরকম একটা জায়গা। এইখানে কিন্তু উষ্ণ প্রস্রবণ বা হট ওয়াটার স্প্রিং কিন্তু আছে এখানে। তোমরা যে কেউ যদি বক্রেশ্বরে যাও তাহলে কিন্তু সেটা লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবে, দেখতেও পারবে। আচ্ছা, এইবার আসি হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল মোটামুটি এইখান দিয়ে শেষ। মালভূমি অঞ্চলটা এইটুকু আছে, মালভূমি অঞ্চলটা এই যে এইটুকু আছে। তাহলে এবার যে বাকি যে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এটা পুরোটা কিন্তু প্লেন বা সমতল অঞ্চল। তাহলে এই অঞ্চলটা সম্পর্কে এবার আলোচনা করব। এই অঞ্চলটি কি? এই অঞ্চলটি উত্তরে শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণের বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত। আমি বললাম এই যে শিলিগুড়ি মহকুমা বাদ দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পার্বত্য অঞ্চল শুরু হয়ে গেছে শিলিগুড়ি মহকুমা বাদ দিয়ে। তো শিলিগুড়ি মহকুমার থেকে শুরু করে একদম বঙ্গোপসাগরের এই পর্যন্ত কিন্তু পুরো যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কিন্তু সমভূমি অঞ্চল। এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল। আমাদের মাউন্টেন রেঞ্জ ছিল এইটুকু, মালভূমি রেঞ্জ ছিল এইটুকু, কিন্তু এই এত বড় যে রেঞ্জটা, এই পুরো এত বড় রেঞ্জটা কিন্তু সমভূমি এবং এটি কিন্তু বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল। যেহেতু এই ল্যান্ডটা অনেকটা বড় এবং এই জন্য এর মধ্যে যে জিওগ্রাফিক্যাল ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি। তাহলে কি, যা এই রাজ্যটিকে একটি অত্যন্ত উর্বর কৃষি প্রধান রাজ্যে পরিণত করেছে। যেহেতু সমভূমি, এইখান দিয়ে গঙ্গা নদী, বিভিন্ন রকম যে ছোটনাগপুরের নদীগুলো, সেই নদীগুলো এইখান দিয়ে এসে পতিত হয়েছে বঙ্গোপসাগরে, এবং পাহাড়ি যে নদীগুলো আছে সেই নদীগুলো কিছুটা এদিক দিয়ে কিছুটা এদিকে এসে পতিত হয়েছে। ফলে এই যে এই জায়গাতে অনেক নদী আছে, এই নদীগুলো থাকার কারণে কিন্তু এইখানকার যে মাটি, সেই মাটিগুলো উর্বর, এবং উর্বরতার জন্য, এবং যেহেতু সমভূমি পলি গঠিত মাটি, অর্থাৎ নদী যে মাটি বয়ে নিয়ে আসে সে তো বেশিরভাগই পলি হয়। তো সেই পলিগঠিত মাটি থাকার জন্য কিন্তু এখানে চাষাবাদ খুব ভালো হয়। এই অঞ্চলটি মূলত দুই ভাগে বিভক্ত, যা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি এবং দক্ষিণবঙ্গের সমভূমি। আচ্ছা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলতে আমি এর পরেরটাই আছি, এখানে একটু বলে দিই। এই যে মালদা জেলা এখান থেকে শুরু হয়, এইখানে হচ্ছে মুর্শিদাবাদ জেলা শেষ, এইখান থেকে মালদা জেলা শুরু। তো মালদা জেলার উত্তর দিকটা, মালদা জেলার থেকে শুরু করে উত্তর দিকে যতটুকু যাবা সেটা হচ্ছে উত্তরবঙ্গ, আর মুর্শিদাবাদ জেলার একদম এই উত্তর প্রান্ত থেকে শুরু করে দক্ষিণবঙ্গে যতটুকু আসবা সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ। আচ্ছা, এই যে এখানে খুব সুন্দর করে এই ম্যাপটাতে দেওয়া আছে। এবার আমরা দেখব উত্তরবঙ্গের সমভূমি, যেটা কি প্লেন্স অফ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল মানে এই যে সবুজ অংশ মালদার এখান থেকে শুরু করে এই পুরোটা, ঠিক আছে। এই অঞ্চলটি শিলিগুড়ি থেকে শুরু করে গঙ্গা নদীর উত্তর তীর অর্থাৎ মালদা জেলা পর্যন্ত বিস্তৃত। শিলিগুড়ি থেকে শুরু করেছে একদম শিলিগুড়ি এইখান থেকে শুরু করে উত্তরবঙ্গে, গঙ্গা নদীর উত্তর তীর, গঙ্গা নদী এখান দিয়ে গেছে, এর উত্তর দিক যেটা, এর উত্তর দিক একদম মালদা জেলার বর্ডার, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পুরো জায়গাটা সেটা কিন্তু উত্তরবঙ্গের সমভূমি। এই অঞ্চলটিকে দুভাগে ভাগ করা যায়। এই পুরো অঞ্চলটাকেও আবার কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে তরাই আর একটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, ঠিক আছে। এই অঞ্চলটিকে ডুয়ার্সও বলা হয়, তরাই অঞ্চলটিকে কিন্তু আবার ডুয়ার্সও বলা হয়। তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা এবং আরও কয়েকটি ছোট ছোট পাহাড়ি নদী বয়ে আনা বালি, নুড়ি এবং পাথর দিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। তাহলে এই অঞ্চলটি মূলত কোন কোন নদীর পলিমাটি দ্বারা গঠিত হয়েছে? সেটা হচ্ছে তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, এই কটা নদী আছে, এবং আরও কয়েকটি ছোট ছোট পাহাড়ি নদী। এবং ব্যাপারটা হচ্ছে কি, যেটা হচ্ছে এই যে তিস্তা, তোরসা, রায়ডাক, এটা হচ্ছে মেন যে নদীগুলো সেই নদীগুলো, এবং এর থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। পাহাড়ি অঞ্চলে আমরা যখন বেড়াতে যাই বা পাহাড়ি অঞ্চলের একটা বৈশিষ্ট্য, যেখানে সেখান দিয়ে ঝর্ণা হয়। এবার অত ছোট ছোট নদীর তো নাম হয় না,
কাজেই মেন মেন যে নদীগুলো হয় মনে করা হয় সেগুলোর থেকে সেই ঝর্ণা বা সেই নদীগুলো সেইগুলোতে এসে মিশেছে, অথবা যে মেন নদীগুলো আছে সেই নদীগুলোর থেকে কিন্তু অন্যান্য নদী তৈরি হয়েছে। ফলে পাহাড়ি অঞ্চলে প্রচুর নদী দেখা যায়। সেগুলো কি সেই যে নুড়ি পাথর বয়ে আনা এই যে এখানকার নুড়ি পাথর বয়ে এইখানে জমা হয়েছে, এই জায়গাটা কিন্তু পলি গঠিত সমভূমি তৈরি হয়েছে। এই অঞ্চলের উচ্চতা কত? এই অঞ্চলের সাধারণ উচ্চতা হচ্ছে 80 থেকে 100 মিটার। এই অঞ্চলের উচ্চতা কিন্তু খুব একটা বেশি নেই, এই অঞ্চলের উচ্চতা হচ্ছে 80 থেকে 100 মিটার। তিস্তা নদী এই এলাকাটি প্রধান দুভাগে ভাগ করেছে। এর পশ্চিম অংশটি তরাই এবং পূর্ব অংশটি ডুয়ার্স নামে পরিচিত। ঠিক একই রকমভাবে আমরা দেখলাম এই যে মাউন্টেন রেঞ্জ, এই যে এইখানে এই খয়েরি কালারটা কি নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, এই মাউন্টেন রিজিয়নটার থেকে তিস্তা নদী এরকম এসে এরকমভাবে গেছে। তো মাউন্টেন রিজিয়নটাকেও কিন্তু দুভাগে ভাগ করেছে তিস্তা, তারপরে তিস্তা নিচে নেমে এসে কিন্তু সমভূমিকেও দুভাগে ভাগ করেছে। এর পশ্চিম অংশ কোনটা? তিস্তা নদীর পশ্চিমাংশ এইটাকে কি বলবো? এইটাকে তরাই বলে। এবং এর পূর্ব অংশ হচ্ছে এইটাকে কি বলে? এটাকে হচ্ছে ডুয়ার্স বলে। ডুয়ার্স অঞ্চলটি আবার শিলিগুড়ি বা পশ্চিম ডুয়ার্সের মধ্যে জলপাইগুড়ি ডুয়ার্স এবং পূর্ব আলিপুর ডুয়ার্স এই 3 ভাগে ভাগ করা যায়। তাহলে এই যে রিজিয়নের যে ভাগটা সেটা আমরা দেখলাম। এই অঞ্চলটি কি? এই অঞ্চলটি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলার উত্তর পূর্ব অংশ, বক্সার জয়ন্তী নামেও এবং কোচবিহার অংশের উপর বিস্তৃত। তাহলে এর বিস্তারটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল কোথায় আছে। এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি। আচ্ছা, আগে আমি একটা ভূমি পড়িয়েছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম একটা তরাই আর একটা উত্তরবঙ্গের সমভূমি। সেটা না, তরাই এই উত্তরবঙ্গের সমভূমি কিন্তু তরাই এবং ডুয়ার্স এইটুকুর মধ্যেই কিন্তু এই দুটো ভাগ আছে, এইটুকুর মধ্যেই কিন্তু এই দুটো ভাগ আছে। আর এই উত্তরবঙ্গের সমভূমিটা কিন্তু এই যে সবুজ রঙের যে পার্টটা দেখতে পাচ্ছি আমরা সেইটা, তো সেটা নিয়ে এবার আলোচনা করব। তো এবার সেটা দেখি, উত্তরবঙ্গের সমভূমিকে কি বলে? নর্দার্ন প্লেন্স। আচ্ছা, এই অঞ্চলটি তরাই অঞ্চলের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে এই যে তরাই অঞ্চল কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি বেগুনি যে কালারটা, সেই কালারটা হচ্ছে তরাই অঞ্চল। তরাই অঞ্চলের একদম এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আছে, সেটা কি? গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত। এই সমভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। এই সমভূমিটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দিয়ারা, একটা হচ্ছে বরেন্দ্রভূমি, আর একটা হচ্ছে তাল। ঠিক আছে, দিয়ারা কি? কালিন্দী নদী থেকে বয়ে আনা নতুন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলটি দিয়ারা নামে পরিচিত। এটি মালদা জেলার পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। এই যে মালদা জেলার পশ্চিম অংশ বা এই জায়গাটায় কালিন্দী নদী, এই অংশ জুড়ে দিয়ারা। বরেন্দ্রভূমি কোনটা? পশ্চিম দিনাজপুরের দক্ষিণাংশ এবং মালদা জেলার উত্তর পূর্ব অংশে প্রাচীন পুরনো পলিমাটি দিয়ে গঠিত, যাকে বরেন্দ্রভূমি বলা হয়। এই যে এই মাঝখানটা, এই জায়গাটাকে কিন্তু বরেন্দ্রভূমি বলা হয়। এরপরে কি আছে? তাল। বন্যার জলে সৃষ্ট হ্রদ এবং জলাভূমিগুলোকে তাল বলা হয়। মহানন্দা ও কালিন্দী নদীর মধ্যবর্তী অঞ্চলগুলো বন্যাপ্রবণ হওয়ার কারণে এই এলাকাগুলিতে তাল বা জলাভূমি সৃষ্টি হয়েছে। এইখানে কি হয়? এইখানে দুটো কালিন্দী এবং মহানন্দা যে নদী দুটো আছে, তার নদী থাকলেই কোনো না কোনো জল জায়গা থাকবে, সেইটাতে সৃষ্টি হওয়া ছোট ছোট যে পুকুর বা ছোট ছোট যেগুলো জলাভূমি আছে সেগুলো কিন্তু তাল বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি। তো আমরা তো দেখলাম এই যে উত্তরবঙ্গের সমভূমি এইখান থেকে এইটুকু শেষ হয়ে গেল, এবং এই যে এই জায়গার থেকে একদম ডিভাইডেশন করলে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমভূমি। দক্ষিণবঙ্গের সমভূমিতে অনেক কটা ভাগ আছে, সেই সব কটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গঙ্গা নদীর নিম্ন প্রবাহ, গঙ্গা নদীর নিম্ন প্রবাহ এই বদ্বীপ সমভূমির সৃষ্টি করেছে। এইটাকে যদি দেখা যায় একদম রাফলি, যদি একটা লাইন টানি, স্ট্রেট লাইন 3টে, তাহলে এইখান থেকে একটা এরকম, এখান থেকে একটা এরকম, এইখান থেকে একটা এরকম, এখান থেকে একটা এরকম, আর এইখান থেকে একটা এরকম। ঠিক আছে, এই যে বয়ের মতো যে দেখতে, এটা কিন্তু বৃহত্তম একটা বদ্বীপ। তা কি বলেছে? গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এই মালদা জেলার এইখান থেকে এই জায়গাটুকু গঙ্গা নদীর নিম্ন প্রবাহ, এইখানে এসে গঙ্গা নদী মিলিত হয়েছে। এই নিম্ন প্রবাহে কি হয়েছে? বদ্বীপ সমভূমির সৃষ্টি হয়েছে। এই সমভূমি অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গ কী বললাম? দক্ষিণবঙ্গ বললাম আমরা হচ্ছে একদম মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে একদম এই পর্যন্ত, আর উত্তরবঙ্গ এইটা। তাহলে কি দক্ষিণবঙ্গ, পুরো যে দক্ষিণবঙ্গটা আছে, সে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই গঙ্গার যে
নিম্ন প্রবাহ সেটা দেখা যায়। এবং যেহেতু নিম্ন প্রবাহ, পলি মাটি খুব বেশি এইখানে, বা জমির উর্বরতা খুব বেশি, সেই জন্য এটা কি এই পুরো অত্যধিক উর্বর এই জমিটি কোথায় অবস্থিত? পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটিকে আবার 4টে উপভাগে ভাগ করা যায়। একটা কি বলা যায়, একটা হচ্ছে বদ্বীপ বা ডেল্টা। আচ্ছা, এই বদ্বীপগুলোকেও কিছু কিছু ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, আর পরিণত বদ্বীপ, আর সক্রিয় বদ্বীপ। এবার এই 3টে বদ্বীপকে কেন 3টে ভাগ করা হলো সেটা বলি। মৃতপ্রায় বদ্বীপ মানে কি? মরিবান্ড ডেল্টা প্লেন। আচ্ছা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার পূর্ব অঞ্চল এই পুরনো বদ্বীপ বা মৃতপ্রায় বদ্বীপ সমভূমির অঞ্চলে অন্তর্গত। এইখানে নদিয়া জেলা আছে এবং এইখানে মুর্শিদাবাদ জেলা আছে। এই জায়গাটুকু সমুদ্রের তো অনেক উপরে। এই জায়গাগুলো কি এই জায়গার বদ্বীপ গঠনের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। মানে এখানকার যে মাটি, সেই মাটিটা কিন্তু অনেক পুরনো, এবং বদ্বীপ যে তৈরি হওয়া, বদ্বীপ যে গঠন, সেই গঠনের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। অসংখ্য নদী এবং ছোট খালের ক্ষয়কার্যে ও পলি জমার ফলে এই অঞ্চলের রূপ পরিবর্তিত হয়েছে। এখানে অসংখ্য নদী আছে, সেগুলো পলি জমেছে, এবং ছোট ছোট খাল আছে। সেইগুলো হচ্ছে জন্য এই যে ভূমির যে রূপটা, সেই রূপটা কিন্তু এরকমভাবে আছে। স্থানীয়ভাবে এই অঞ্চলটি কি বলা হয়? বাগড়ি নামে পরিচিত। স্থানীয়ভাবে এই অঞ্চলকে কিন্তু বাগড়ি বলা হয়। আচ্ছা, এটা গেল মৃতপ্রায় বদ্বীপ, মানে এর গঠন কার্য পুরোপুরি নদিয়া মুর্শিদাবাদ জেলার এই যে গঠন কার্য কিন্তু পুরোপুরি শেষ। আচ্ছা, পরিণত বদ্বীপ, ম্যাচিওর ডেল্টা প্লেন্স, সেটা কোথায়? সেটা হচ্ছে হুগলি, হাওড়া, বর্ধমান। এই যে বর্ধমান, এইখানে হুগলি, এবং এইখানে হচ্ছে হাওড়া। মানে এইখান থেকে শুরু করে এইরকম জায়গা জুড়ে যেই সমভূমিটা আছে, সেটা হচ্ছে পরিণত বদ্বীপ বা ম্যাচিওর ডেল্টা। এবং পূর্ব মেদিনীপুর এই পরিণত বদ্বীপের অন্তর্গত। পূর্ব মেদিনীপুরের কোন অংশ? পূর্ব মেদিনীপুরের এবং এই বদ্বীপের অন্তর্গত। পূর্ব মেদিনীপুরের এই জায়গাটা কিন্তু এই বদ্বীপের অন্তর্গত। এইখান থেকে কিন্তু আবার পশ্চিম মেদিনীপুরের মালভূমি অঞ্চল ভাগ হয়ে গেল। এই জায়গাটুকু কিন্তু এই বদ্বীপের অন্তর্গত। আচ্ছা, সক্রিয় বদ্বীপ বলতে কি বোঝো? সক্রিয় বদ্বীপ বলতে দক্ষিণ 24 পরগনার উত্তর পূর্ব অংশ এবং উত্তর 24 পরগনার দক্ষিণ অঞ্চল। এইখানে উত্তর 24 পরগনা আছে, আর এইখানে দক্ষিণ 24 পরগনা আছে। দক্ষিণ 24 পরগনার উত্তর অঞ্চল এইটুকু, আর উত্তর 24 পরগনার দক্ষিণ অঞ্চল হচ্ছে এইটুকু। এইখান থেকে এইটুকু, বা এই চত্বরটা, এটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই বদ্বীপের গঠন কার্য এখনও চলছে। যেখানে বদ্বীপ গঠনের প্রক্রিয়াটি এখনও চলমান। এই অঞ্চলের পূর্বাশার মতো নতুন দ্বীপ গড়ে উঠেছে। পূর্বাশা একটা দ্বীপ, নতুন দ্বীপ। সেই দ্বীপের মতো কিন্তু যেহেতু গঠন কার্য এখনও চলছে, ওই জন্য কিন্তু আরও অনেক ছোট ছোট দ্বীপ গঠিত হয়েছে। আচ্ছা, রাঢ় সমভূমি কাকে বলে? এই অঞ্চলটি বদ্বীপ সমভূমি এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝখানে অবস্থিত। আচ্ছা, এইবার আগের ম্যাপটায় চলে যাই। এইটা তো দেখলাম আমরা দক্ষিণের সমভূমি। এইটা দক্ষিণের সমভূমি, ঠিক আছে? এবার এই দক্ষিণের সমভূমি আর এই যে মালভূমি, এই যে মাঝখানের যে অংশটা, এই অংশটা কিন্তু রাঢ় অঞ্চল বলা হয়, ঠিক আছে? এই রাঢ় অঞ্চলটাতে নদী কী আছে? ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, এই উপনদীগুলো বয়ে আনা পলিমাটি দিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। এই মালভূমির থেকে যে পলিমাটি এসছে, সেই পলিমাটি দিয়ে কিন্তু সেইগুলো তো এইখানে বঙ্গোপসাগরে পড়েছে। ফলে কি হয়েছে? সেই পলিমাটিগুলো এইখানটায় জমা হয়েছে, এই যে মাঝখানটায় জমা হয়েছে। না এই সমভূমিতে এসছে, না এই মালভূমিতে আছে। এই যে মাঝখানটায় জমা হয়ে এইখানে কিন্তু রাঢ় সমভূমি তৈরি হয়েছে। এই নদীগুলো পশ্চিমের মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, যা ল্যাটেরাইট বা খয়েরি কাঁকুড়ে মাটি দিয়ে গঠিত। আচ্ছা, এই পুরো যে রাঢ় অঞ্চলটা আছে, তার মাটির বৈশিষ্ট্য কি? তার মাটির বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলটা কিন্তু লাল রঙের মাটি দিয়ে তৈরি। আর এই কারণেই এই অঞ্চলটিকে মাটির রং লাল হয়। যেহেতু লাল রঙের তৈরি, ওই জন্য মাটির রঙও কিন্তু এখানে লাল। এই অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত। কত মিটার উঁচুতে অবস্থিত? 50 থেকে 100 মিটার উঁচুতে। এটি পূর্ব বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পশ্চিম মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের জেলা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলকে রাঙামাটির দেশ বলা হয়। রাঙামাটি বলতে কোন জায়গা বোঝায়? এইরকম জায়গাটা, পশ্চিম বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলির এই চত্বরটুকু, বাঁকুড়ার এই অংশটুকু,
এই যে এইরকম জায়গাগুলোকে কিন্তু রাঙামাটির দেশ মোটামুটি বলা হয়। ঠিক আছে, এইবার আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা আমরা দেখবো সমভূমির মধ্যে যেটা থার্ড পার্ট, সেটা হচ্ছে বালুকাময় উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি বলতে একদম এই যে উপকূল, এই যে পূর্ব পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গায় উপকূল, এইটা হচ্ছে কথা। এখানে কি পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগর বরাবর অবস্থিত একটি সংকীর্ণ উপকূল অঞ্চল। সংকীর্ণ মানে কি, এইখান থেকে উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে এবং এই যে পূর্ব মেদিনীপুরের এইটুকু অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের বিচ বা উপকূল। নদী এবং বাতাসের দ্বারা জমা হওয়া বালি কাদা দিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। পলীয় বালি জমার ফলে এখানে অনেক বালিয়াড়ি তৈরি হয়েছে, স্যান্ড ডিউনস কিন্তু দেখা যায়, আমরা যে কোনো জায়গায় দেখতে পাই যে এখানে যেহেতু অনেক অনেক নদীর মোহনা আছে, সেই নদীর বয়ে আনা বালি এবং উপকূলের বালিতে কিন্তু স্যান্ড ডিউনস এখানে দেখতে পাওয়া যায়। দীঘা এবং কাথি হলো এই বালুকা উপকূলীয় সমভূমির গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত। কাথিতে একটা সমুদ্র সৈকত আছে, মন্দারমণি আছে, ঠিক আছে। আবার এইখানে কিন্তু দীঘা আমাদের সবচেয়ে একটা পপুলার, দীঘার মধ্যে টুরিস্ট প্লেস হচ্ছে দীঘা, আর কাথিও কিন্তু সেরকমই একটা উপকূলবর্তী জায়গা। আচ্ছা, এই তো গেল মোটামুটি আমাদের পুরো ভূপ্রাকৃতিক মাটি বা ভূপ্রাকৃতিক যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো। এইবার আমরা কি পড়ব, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সুন্দরবন সমভূমি। উপকূল গেল, এবং এই জায়গাটুকু তো উপকূল, এই যে সাগর আইল্যান্ডের এই পাশটা উপকূল। আগের ম্যাপটাই দেখাই, এই পাশটা কিন্তু উপকূল, এই যে এইখান থেকে শুরু করে এইটা উপকূল। এবং এই যে এই অঞ্চলটুকু আছে, এই অঞ্চলটুকু হচ্ছে সুন্দরবন অঞ্চল। আচ্ছা, সুন্দরবন প্লেন্স, এটা সমতলের মধ্যেই পড়ছে, কিন্তু এটা সুন্দরবন প্লেন্স। এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত। উত্তর 24 পরগনার দক্ষিণ অংশ এবং দক্ষিণ 24 পরগনা পুরোটাই কিন্তু সুন্দরবন অঞ্চল। পলিযুক্ত নিচু সমভূমি, কর্দমাক্ত ও নোনা জল, অসংখ্য উপনদী, দ্বীপ এবং মোহনা। কি আছে এখানে? পলিযুক্ত উর্বর নিচু সমভূমি। এইখানকার সমভূমির থেকেও নদিয়া, মুর্শিদাবাদ, হুগলির যে সমভূমি, তার থেকেও কিন্তু অনেক নিচু এবং কাদা মাটি আছে এখানে, এবং নোনা জল, যেহেতু সমুদ্র নোনা জল থাকবেই। আর অসংখ্য উপনদী, যেহেতু 2-3টা নদী এখানে এসে মিলিত হয়েছে, কিন্তু যেহেতু মোহনার কাছাকাছি, ফলে অনেক নদীর অনেক ব্রাঞ্চ আছে এখানে, এবং অনেক ব্রাঞ্চ থাকার জন্য এখানে কিন্তু প্রচুর হচ্ছে উপনদী আছে। এইখানে কিন্তু সুন্দরবনের এই অংশটুকু কিন্তু বাংলাদেশের মধ্যে চলে গিয়েছে। ঠিক আছে, এই অংশটুকু পুরো বাংলাদেশের মধ্যে চলে গিয়েছে। যেখানে আমি লিখে রাখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। এটি একটি অত্যন্ত নিচু অঞ্চল, যা ম্যানগ্রোভ লবণাঙ্কুশ অরণ্য দ্বারা আবৃত। সুন্দরবন নামে পরিচিত এই অঞ্চলটি সুন্দরবন নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটি বিশ্বের বৃহত্তম একটা ম্যানগ্রোভ অরণ্য, ওয়ান অফ দ্য লার্জেস্ট, বিশ্বের বৃহত্তম, পৃথিবীর কিন্তু সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য এটা। এই অঞ্চলে প্রচুর পরিমাণে লালচে রঙের সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। সুন্দরী গাছের বৈশিষ্ট্য কি, সুন্দরী গাছ লাল রঙের হয়, আর সেই গাছের নাম অনুসারে কিন্তু সমভূমির নাম করা হয়েছে সুন্দরবন। এই সমভূমির নাম কিন্তু সুন্দরী গাছের জন্যই হয়েছে। ঠিক আছে, 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো আছে, সেই সাইটে বিশেষভাবে স্থান দেওয়া হয় কিন্তু সুন্দরবনে। বারতলা, সপ্তমুখী, যমুনা, মাতলা, গোসাবার মতো অনেক জোয়ার ভাটার নদী এই অঞ্চলে অন্তর্গত। জোয়ার ভাটার নদী কেন? তার কারণ হচ্ছে এই অঞ্চলটা মেনলি মোহনা অঞ্চল। মোহনা সমুদ্রের কাছাকাছি সবসময় জোয়ার ভাটা থাকে, এবং যখন জোয়ারের জল আসে তখন নদীর মধ্যে অনেক জল ঢুকে যায়, এবং যখন ভাটা হয় তখন নদীতে কিন্তু সেরকম একটা জল থাকে না। এই তো গেল আমাদের কোথাকার কি ভূমি বা ভূমিরূপগুলো। এরপরে আমরা কি দেখব? আমরা দেখব ক্লাইমেটস অ্যান্ড সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যেহেতু এই ক্লাসটা আমাদের পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতির যে ক্লাসটা, সেই ক্লাসটা নিতে গিয়েই, সেই সমস্ত কিছু পড়াতে গিয়ে কিন্তু মোটামুটি 45 মিনিট হয়ে গেছে। তো
আমি ভাবছি যে ওয়েস্ট বেঙ্গলের যে জলবায়ু এবং মৃত্তিকা আছে, এই মৃত্তিকা জলবায়ুর ক্লাসটা আমরা নেক্সট একটা ভিডিওতে কভার করব। এটাও অনেকটা সময় লাগবে, অনেকটা বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু বলার আছে এখানে, অনেক বড় জিনিস। ওই জন্য অলরেডি 45 মিনিট হয়ে গেছে, ওই জন্য এটা কভার করা আজকে করলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আজকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফিক্যাল ফিচার্স, সেই ফিচার্সটা নিয়ে আলোচনা করা হলো। পরের দিন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য এবং পশ্চিমবঙ্গের মাটি নিয়ে আলোচনা করব, এবং তারপরেও যদি কিছু থাকে তাহলে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এইরকমই, এরপরে দেখা হচ্ছে কিন্তু পরের একটা ক্লাসে। তো এই যে আমার যে পড়ানোর ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কেমন লাগছে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে জিকে একদম থরলি ডিটেলি এরমভাবে পড়ানো কিন্তু কেমন লাগছে, সেটা তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও, এবং কমেন্ট করে জানিও। এবং কোনো টপিকের ওপর যদি কোনো ইনফরমেশান যদি বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু আপকামিং যে ভিডিওগুলোতে আসবে, মানে এর পরে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওতে কিন্তু সেই কোয়ারি বা সেইগুলো কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, পরের ক্লাসটা আবার পরের দিন আসবে।